দোকানে আর ভুট্টা না খেয়ে আজকে আমরা ঘরেই ভুট্টা ভাজি করব। আমি ওভেনেই ওই হিটারেই আজকে ভাজি করতেছি। সেটা হলে কি আমি তেল দিয়ে নিব, বেশি না, অল্প একটু তেল, বেশি দেওয়া যাবে না, বেশি দিলে আবার তেলটা শেষ হতে হতে ভুট্টাগুলো পুড়ে যাবে। তেলটা মনে হয় বেশি হয়ে গেছে, তেলটা একটু কমিয়ে নেই। তা আমি এভাবে একটা বাটিতে করে তেলটা কমিয়ে নিলাম। তেলটা এমনভাবে দেওয়া হবে যাতে নামমাত্র যে দিছি দিছি এরকম। এবার আমি 1 কাপ পরিমাণ ভুট্টা দিয়ে নিই, বেশি দেওয়া যাবে না, বেশি দিলে আবার এগুলো যখন ফুটবে তখন এনাফ জায়গা থাকবে না। তো যার কারণে আমি 1 কাপ, অথবা এইটা তো বড় কাপ, তো আমাদের চায়ের যে স্ট্যান্ডার্ড কাপগুলো, এই কাপ দিয়ে আমি 1 কাপ প্রাথমিকভাবে দিয়ে নিলাম। আর হিটটা রেখে দিলাম 800। হিট বেশি দেওয়া যাবে না, হিট বেশি দিলেই তাড়াতাড়ি পুড়ে যাবে। তো এটা দেওয়ার পরে কন্টিনিউ নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে, নাড়াচাড়া না করলে হবে না। কারণ কি, এটার চতুর্পাশেই কিন্তু গরম হিটটা লাগতে হবে ভুট্টার, তাহলে এটা সুন্দরভাবে একসাথে সবগুলো ফুটবে যখন ফুটা শুরু করবে। আর যারা লবণ খান ভুট্টার সাথে, হালকা 1 চিমটি লবণ দিয়ে নেবেন, তাহলে আর ওই খাওয়ার সময়, ভুট্টা খাওয়ার সময় লবণ দিতে হবে না। তবে দোকানে দেখা যায় যে ভুট্টাটা বিক্রি করার সময় ওর ভিতরে এই কী যেন এটা বলে, বিট লবণ অথবা যে কোনো ধরনের লবণ দিয়ে থাকে। আমরা দোকান থেকে যে ভুট্টার প্যাকেটটা 10 টাকা দিয়ে কিনে নিয়ে আসি, সেটা মানে অল্প কিছু, হয়তো 2 টাকার ভুট্টা দিয়ে 2 টাকার ভুট্টা দিয়ে 10 টাকা বিক্রি করে। আর আমি যদি এখানে বাজার থেকে যদি 1 কেজি ভুট্টা নিয়ে আসি, তাহলে আমার 80 টাকা পড়ে। আর 80 টাকা ভুট্টা কিনলে আমি অনেক দিন আমি এভাবে বাসায় ভেজে ভেজে আমি খেতে পারবো। আমি আজকে নিয়ে আসছি মাত্র আধা কেজি আমি রান্না করতে পারবো প্রায় 1 মাস। আমি যদি 2-3 দিন পর পরও রান্না করি, মানে ভাজি করি আর কি, পপকর্ন ভাজি করি এখানে। তো যাই হোক, এটা গ্রাম অঞ্চলে ভুট্টার খই, ঢাকা শহরে পপকর্ন, আবার এই ভুট্টা থেকে ভুট্টার খই হয়ে যায়। যাই হোক, এইভাবে আমাদেরকে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে, নাড়াচাড়া না করলে হবে না। তবে অনেকেই দুধ দিয়ে আবার পপকর্ন ভাজে, অনেক বিভিন্ন মানুষ বিভিন্নভাবে ভাজি করে এটা। তো এরকম। তো এখানে আমি 800-র বেশি হিট দেওয়া যাবে না, হিটটা মাঝে মাঝে চেক করতে হবে। 800-র বেশি হিট দিলে এটা তাড়াতাড়ি পুড়ে যাবে আর ভুট্টাটা ফুটবে না। তো যার কারণে হিটটা এমন বাজে থাকতে হবে যাতে সহনীয় মাত্রায় হিটটা থাকতে হবে। আর আস্তে আস্তে এটাকে নাড়তে হবে প্রায় 10 মিনিট। নাড়াচাড়া করার পরেই এটা দেখবেন যে একটা একটা করে ফুটা শুরু করবে। আর তখনই বুঝতে হবে যে আমার যথেষ্ট সময় হয়ে গেছে। আর ফুটা শুরু করলে সবগুলো একসাথেই ফুটতে থাকে এরকম। তো আমি ওই যে প্রায় দোকান থেকে মাঝে মাঝে কিনে খেতাম। আর ওই যে শপিং মলে গেলে তো নাজেহাল অবস্থা, এক প্যাকেটে বিক্রি করে 50 টাকা, যেটা হলে গিয়ে 5 টাকার ভুট্টো থাকে না প্যাকেটের ভিতরে। এগুলা কি বলবো, বিরক্তিকর না? যার কারণে মনে করলাম যে এত দাম যেহেতু, নিজেই ঘরে ভেজে নিই। তো আমার ঘরে আবার কেউ ভাজতে পারে না এটা, এগুলা নিনজা টেকনিক, খুব ধৈর্য সহকারে এগুলো করতে হয়। যার কারণে আমি নিজেই মাঝে মাঝে যখন মনে চায় তখন ভুট্টার খই ভেজে নিই। এরকম ধরনের ফ্রাই প্যান হলে ভালো হয়, তবে কড়াই হলে আপনি ঢাকনা দেওয়ার পর আর দেখতে পাবেন না। ফ্রাই প্যান হলে আপনি ঢাকনা দেওয়ার পর আপনি গ্লাস, যেটা ঢাকনাটা গ্লাসের হয়, এটা দিয়ে আপনি দেখতে পারবেন। এই যে আমার ফুটা শুরু করছে অলরেডি, হ্যাঁ, তো দেখতে পাবেন। তাহলে কি হবে, যে আপনার একটা আইডিয়া থাকবে যে কতগুলো ফুটছে অথবা কতগুলো ব্যালেন্স আছে। ঢাকনা না দিলে কী হবে, এগুলো ফুটে ফুটে আপনার নিচে পড়ে যাবে, তখন তার হবে না। কারণ এটা যখন ফুটবে তখন আরেকটা ঠেলা দিয়ে উপরে জাম্পিং করবে। আর ঢাকনাটা দেওয়ার সময় টোটালি ডাইরেক্ট বন্ধ করা যাবে না, তাহলে কী হবে, হিটে এগুলো ভিতরে পুড়ে যাবে। ঢাকনাটা একটু হালকা ফাঁকা রাখতে হবে। আর এভাবে মাঝে মাঝে নাড়তে হবে, না নাড়লে এই ভুট্টাগুলা, এই যেগুলো চাপে পড়ে আছে অথবা উপরে পড়ে আছে, এগুলো ফুটার সুযোগ পাবে না। যার কারণে ফুটার সময় হালকা আস্তে আস্তে নাড়তে হবে। আমি ভলিউম ভুট্টার সরি হিটারের ভলিউম দিয়ে দিছি অলরেডি 200, কারণ এখন আর 800 রাখা যাবে না। 800 রাখলে এখন দ্রুতই পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখন আমার হিট লাগবে একদম মাত্র নামমাত্র হিট, ওকে। বেশি হিট দিলে হিতে বিপরীত হয়ে যাবে। এবার ধৈর্য সহকারে আমি একটু দেখি কি হচ্ছে এখন। যখন এভাবে ফুটা শুরু করবে তখনই মনে করবেন যে আই এম সাকসেস। কথা হচ্ছেন? কেননা অনেকেই দেখা যায় যে ভুট্টা ভাজি করতে গেলে মানে লাড়তে পুড়িয়ে যায়, আর ভুট্টার খই খাওয়া হয় না। তখন এগুলোকে আবার ওই ডাস্টবিনে ফেলে দিতে হয়। তো যার কারণে ভুট্টার খই ভাজার সময় খুবই সাবধানতা অবলম্বন করতে হবে। সাবধানতা অবলম্বনের বিকল্প কিছু নেই, তড়িঘড়ি করা যাবে না। ধৈর্য ধৈর্য সহকারে দাঁড়িয়ে দাঁড়িয়ে এটাকে প্রসেস করতে হবে। আমি আবারও ফাঁকা করে দিয়েছি, মনে হচ্ছে যে এই কী যেন এটা বলা হয়, গরম ভাপ বেরোতেছে ভিতর থেকে, যার কারণে হালকা একটু ফাঁকা করে দিলাম, ওকে। সাথে সাথে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আর আমাকে উৎসাহিত করুন নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য।
পপকর্ন বিশেষত বিকালে চায়ের সাথে একটা দুটা করে কামড় দিয়ে খাবেন, খুব ভালো লাগবে। এটা খেলে তার পেট ভরে না, সৌজন্যমূলক খাবার মাত্র। বিশেষত মানুষের বাসে উঠলে অথবা বিভিন্ন জায়গায় ঘুরতে গেলে পপকর্ন খায়, খিদে মেটানোর জন্য না, এভাবে মুখটা নাড়াচাড়া করার জন্য। তবে আমি বিকালে মাঝে মাঝে খেয়ে থাকি পপকর্ন চায়ের সাথে। ভারী খানা খেতে অনেক সময় ভালো লাগে না, যেমন বিস্কিট অথবা অন্য অন্য জাতীয় খাবার, চানাচুর, হুম, তারপরে আপনার সাধারণ ছোটো ছোটো পিঠা, এগুলো সবসময় খেতে মন চায় না। অন্য সময় দেখা যায় যে শুধু চা খাই, চায়ের সাথে হালকা কিছু খাই, তখনই পপকর্নটা ভেজে নিই। পপকর্ন যেহেতু ফুটা প্রায় শেষ, সেহেতু আমি ওভেনের যে সুইচটা এটা অফ করে দিলাম। কেননা যে নর্মাল হিট আছে, এই নর্মাল হিট দিয়েই বাকিটা শেষ হয়ে যাবে ভাজা। এখন আমি এটাকে একটা বাটিতে ঢেলে নিব, যেগুলো হয়ে গেছে। মনে হচ্ছে যে সবগুলোই হয়ে গেছে আজকে, বাকি নেই। মাশাল্লাহ, সবগুলোই হয়ে গেছে আলহামদুলিল্লাহ, বাকি নেই। তো কিছু আটকে আছে দেখা যাচ্ছে, এগুলাকে আমি খুঁচিয়ে খুঁচিয়ে তুলে নিব। আর এইভাবেই আমরা ঘরোয়া পদ্ধতিতে পপকর্ন ভাজতে পারবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার কোনো এক সময় আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। বাই বাই, টাটা।